আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমাকে তো তোমরা ভালো থাকতে দিলা না। আমি চেয়েছিলাম হাবিব রবির ইংরেজির যে টপিকগুলো বাকি আছে সেই সবগুলো টপিকের উপর একটা ওয়ান শট ক্লাস নিয়ে আসার জন্য, মানে এক ক্লাসের মধ্যে সবগুলো টপিক শেষ করে দেবো। আগামীকালের মধ্যে আমি আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের কমেন্টের জ্বালায় তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করে 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 একদম পাগল করে দিছো। ভাইয়া বাকি ক্লাসগুলো কখন আনবেন, ভাইয়া ক্লাসগুলো এখনও দেন নাই, ভাইয়া 5 তারিখ পরীক্ষা, আমাদের তাড়াতাড়ি ক্লাসগুলো দিয়ে দেন। আমি তো জানি যে তোমাদের 5 তারিখ পরীক্ষা, আমি কি জানি না? আমি যেহেতু কোর্সটা লঞ্চ করেছি, কোর্সটা কমপ্লিট করার দায়িত্ব তো আমার। তোমাদের থেকে মাথা ব্যথা বেশি আমার। হাবিব রবি স্পেশাল কমপ্লিট ইংলিশের এই কোর্স প্লেলিস্টটাকে এখন 1.5K স্টুডেন্ট ফলো করতেছে। তাহলে এই যে 1,500 স্টুডেন্ট আমার ভরসায় এই পুরো প্লেলিস্টটাকে ফলো করছে, এই সবাইকে কি আমি মাঝপথে ছেড়ে দেবো? এটা তোমরা ভাবলা কি করে? আমার এই ভয়েসটার উপর যেটা শুনে তোমরা এত কিছু শিখতে পারছো, এই ভয়েসটার মধ্যে কি তোমাদের একটুও বিশ্বাস নেই? আমি যখন বলেছি কোর্স কমপ্লিট করব, অবশ্যই কমপ্লিট করব। 5 তারিখ তোমার পরীক্ষা, 4 তারিখ বিকালের মধ্যে সম্পূর্ণ প্লেলিস্টের সকল টপিকের উপর ক্লাস পেয়ে যাবে। আর আমাকে তোমরা বলো তো, এখন পর্যন্ত আমার কোনো ক্লাস করার পর আমি সেই ক্লাসের মধ্যে যে টপিকটা পড়াইছি সেই টপিকটা কি পুনরায় রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে? আমার তো মনে হয় না যে প্রয়োজন পড়ছে। তাহলে তোমরা এত টেনশন কেন করছো? পুরো ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত বেসিক ইংলিশ দিয়ে হাবিব রবির জন্য কোনো প্ল্যাটফর্মই কোনো ধরনের কোর্স আনে নাই, আমি এনেছি। তার মানে তোমরা যে সকল শিক্ষার্থী আমি পর্যন্ত পৌঁছাতে পারছো, এই কোর্সটা পর্যন্ত আসতে পারছো, সেই সকল শিক্ষার্থীর দায়িত্ব তো আমার। তো তোমাদের প্রস্তুতির দায়িত্ব আমার। আমি তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট করাই দেবো। আশা করি এখন তোমরা টেনশন মুক্ত, এটা নিয়ে আর কোনো প্রকার টেনশন করবা না। তোমরা সময় মতো হাবিব রবির জন্য ইংলিশের পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবা। এখন পর্যন্ত যে টপিকগুলো বাকি আছে সেই টপিকগুলোর লিস্ট হচ্ছে এখানে। খুব বড় লিস্ট দেখা যাচ্ছে, কিন্তু আসলে খুব বড় লিস্ট না। এখানে অ্যাজেক্টিভ আজকের ক্লাসে আমি পড়াবো, আর বাকি সকল ক্লাস আমি ওয়ান শটের মাধ্যমে আগামীকালকে শেষ করে দেবো। আর এই বাকি ক্লাসগুলোর মধ্যে কিছু টপিক আছে যেগুলো তুমি এখন চাইলে এখনই আমার ইউটিউব থেকে করে নিতে পারো, যেমন স্পেলিং। এটা নিয়ে আমি আগের ক্লাসেও বলছি, স্পেলিংয়ের টপিকটা তুমি একটা 20 মিনিটের ক্লাস, সেই ক্লাসটা করলে তোমার স্পেলিং সম্পূর্ণ শেষ। ওইটা ইউটিউবের মধ্যে আছে, কিন্তু টেকনিক প্লেলিস্ট নামের একটা প্লেলিস্ট আছে, স্টাডি টেক নামের, সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখো প্রথম ক্লাসটাই হচ্ছে স্পেলিংয়ের উপর। ক্লাসটা করে ফেলো, স্পেলিং শেষ। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে মেমোরাইজিং পার্ট। এটার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যাও, টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে যাও, সেখানে গিয়ে দেখো ক্লাসটা আপলোড করার কিছুক্ষণ আগেই কিন্তু আমি সেই পিডিএফটা ওখানে আবারও শেয়ার করে দিছি। সিনোনিম অ্যান্টোনিমের জন্য মাস্টার গাইডের যে পিডিএফটা, সেই পিডিএফের মধ্যে 330টা আছে, সেই 330টা পড়বা, সিনোনিম কমপ্লিট। আর আমি যদি সময় পাই তাহলে 330টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর উপর তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো। ওকে? ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে অ্যাজেক্টিভের অনেকগুলো ক্লাস করানো হয়েছে, কৃষি প্লেলিস্ট আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে 2টা ক্লাস আছে সেই 2টা ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। সবগুলো টপিক নিয়ে মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসগুলো করে ফেলো তাহলে তোমাদের প্রস্তুতি এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকের ক্লাসটা হাবিব রবির জন্য, এবং এখন পর্যন্ত আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ের স্পেশাল ইংরেজি ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে আজকেরটা। কারণ আজকের ক্লাসে আমি অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব, আর এই ক্লাসটার মধ্যে আমি তোমাদেরকে একবার গর্তে ফালাবো, আবার সেই গর্ত থেকে টেনে তুলবো। কারণ এইটা খুবই কনফিউজড একটা টপিক, আর এই টপিকটা যদি তুমি শিখতে পারো না তাহলে এখানে যে সেম ওয়ার্ড, ইন্টারচেঞ্জ, পজিশন, এইসব তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। আর তোমরা এই অ্যাজেক্টিভ নিয়ে মোস্ট অফ দ্য টাইম যেখানে কনফিউশনটা ক্রিয়েট করো সেটা হচ্ছে প্রোনাউনের সাথে। কারণ প্রোনাউন যতগুলো আছে সেম নামে অ্যাজেক্টিভও আছে, যে কারণে তোমরা পরীক্ষার মধ্যে আইডেন্টিফাই করতে পারো না। অ্যাজেক্টিভ, প্রোনাউন এগুলো সবগুলো পার্টস অফ স্পিচ। পরীক্ষার মধ্যে পার্টস অফ স্পিচ থেকে অনেক কোশ্চেন আসে, আর পার্টস অফ স্পিচের মধ্যে নাউনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখন নাউন ছাড়া অন্য ক্যাটাগরি থেকেও প্রশ্ন আসে। কী করে? একটা সেন্টেন্স দিয়ে বলে, সেখানে সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দেয় এবং বলে দেয় সেটা কি অ্যাজেক্টিভ, সেটা কি প্রোনাউন, নাকি সেটা নাউন, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে পারে। এতটুকু সিম্পল একটা বিষয়। কিন্তু এইখানে তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়, কারণ প্রোনাউনের মধ্যে অনেকগুলো প্রোনাউন আছে যেগুলো অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেম প্রোনাউন অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আর সেই কনফিউশনগুলোয় আজকে আমি ক্রিয়েট করব, কারণ তোমাদের উপর আমার রাগ আছে। সেই রাগ থেকে কনফিউশনগুলো ক্রিয়েট করব, তোমাদেরকে আমি আবার কনফিউজড করব, আর সেই কনফিউশন থেকে আজীবনের জন্য তোমাদেরকে আজকে মুক্তি দিয়ে দেবো। আজকের পর অ্যাজেক্টিভ কোনটা, প্রোনাউন কোনটা, এটা নিয়ে তোমার কোনো দিন সমস্যা হবে না, কোনো পরীক্ষাতেও সমস্যা হবে না। আর কথা না বাড়াই, চলো শুরু করা যাক। গত ক্লাসে আমি আর্টিকেলস নিয়ে আলোচনা করেছিলাম না? আর্টিকেলস কি? এক ধরনের ডিটারমাইনার্স। আর ডিটারমাইনার্স কী করে? ডিটারমাইনার্স নাউনকে কোয়ালিফাই করতো বা রেফার করতো। সেমভাবে অ্যাজেক্টিভটাও নাউনকে কিছু একটা করে। নাউনকে কিছু একটা কী করে? নাউনকে কোয়ান্টিফাই করে অথবা মডিফাই করে। মডিফাই এবং কোয়ান্টিফাই। কোয়ান্টিফাই মানে কি? অ্যাজেক্টিভ দিয়ে এতদিন তোমরা কী পড়ে আসছো?
অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ বোঝাবে, গুণ বোঝাবে, সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে, তাই না? তাহলে এই যে সংখ্যা বোঝাচ্ছে, পরিমাপ বোঝাচ্ছে, এটা কি করছে? কোয়ালিফাই করছে। তাহলে এটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের কাজ, কোয়ালিফাই করা, মডিফাই করা। কাকে? নাউনকে। বুঝো, কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। সেই জন্য এই অ্যাডজেক্টিভটা হয় নাউনের পূর্বে ব্যবহৃত হবে, কখন? নাউনের পূর্বে, অথবা ভার্বের শেষে। কখন? ভার্বের পরে। এই দুইটা জায়গায় অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হবে। হয় নাউনের পূর্বে ব্যবহৃত হবে, সাপোজ এখানে আমি বললাম গুড বয়, এই জায়গায় কি এই গুডটা একটা অ্যাডজেক্টিভ, ব্যবহৃত হয়েছে কি বয় এই নাউনটার পূর্বে। বয়টা বলো তো কেমন নাউন? বয়টা হচ্ছে একটা কমন নাউন, তাই না? কারণ বয় দ্বারা সকল ছেলে জাতিকে, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। তো এখানে বয়ের পূর্বে যে আমি গুডটা ব্যবহার করছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে ছেলেটা ভালো, মানে ছেলের একটা গুণ বোঝাচ্ছে। তখন এটা নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, গুড, ওকে ফাইন। আরেকটা কখন ব্যবহৃত হবে? ভার্বের পরে ব্যবহৃত হবে। এখন ভার্বের পরে কীভাবে ব্যবহৃত হয়? লিভ অ্যালোন, এটাও একটা কি ভার্ব। লিভ অ্যালোন বলতে কি একাই চলে যাচ্ছে। আবার যদি বলা হয় এই লিভ অ্যালোন, তাহলে কি একাই বসবাস করছে, তাই না? তাহলে এটাই হচ্ছে কি এই যে লিভ, এটা কি ভার্ব, এটা কি ভার্ব। কিন্তু এই যে অ্যালোন দিয়ে, এই অ্যালোন দিয়ে কি বোঝানো হচ্ছে? মডিফাই করা হচ্ছে। কাকে মডিফাই করা হচ্ছে? নাউনকে মডিফাই করা হচ্ছে। এখানে যদি বলা হয়তো, এখানে যদি বলা হয় আই লিভ অ্যালোন, আমি একাই চলে যাচ্ছি, তাহলে কাকে কাকে মডিফাই করা হচ্ছে? এইটা দিয়ে মডিফাই করা হচ্ছে। অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটা কি বোঝায়? অবস্থাও কিন্তু বোঝায়। কার অবস্থা বোঝাচ্ছে এখানে? এখানে আমার অবস্থা বোঝাচ্ছে। কীরকম অবস্থা বোঝাচ্ছে? ছেড়ে যাওয়ার অবস্থাটাকে বোঝাচ্ছে। সেমভাবে এখানে যদি আমি বলি আই লিভ অ্যালোন, আমি একা বাস করি, এখানে কি আইকে মডিফাই করছে। তাহলে এখানে কী ব্যবহৃত হয়েছে? ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। এতটুকু তুমি বুঝতে পারছো, তাহলে তোমার অ্যাডজেক্টিভ 70% কমপ্লিট হয়ে গেছে। 70% কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই কমপ্লিটটা তো আমি কমপ্লিট রাখবো না, কারণ তোমাদেরকে আমি বললাম তো কনফিউশন ক্লিয়ার করবো, আবার কনফিউজড করেও ফেলবো। তো পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এখন এই দুইটা পর্যায়ের একটা আলাদা আলাদা নাম আছে। এখানে যে গুড নাউনটা সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে, এই প্রথম ব্যবহৃত হওয়ার কারণে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। আর এইটা ভার্বের পরে ব্যবহৃত হয়েছে বলে এই অ্যালোনটাকে বলা হয় প্রিডিকেট অ্যাডজেক্টিভ। এই প্রিডিকেট শব্দটা কি তোমরা আগে পড়ছো না? পড়ছো কিন্তু। সাবজেক্ট প্লাস প্রিডিকেট পড়ো নাই? সাবজেক্টটাকে বলা হয় এটা, এরপরে বাকি অংশটাকে কি বলা হয়? প্রিডিকেট বলা হয়। তাহলে এখানে যে ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা বসছে সেটাকে প্রিডিকেট অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো তোমাকে কেন শেখানো হচ্ছে? কোনো কারণ ছাড়াই শেখানো হচ্ছে কি? অবশ্যই না। এখানে দেখো একটা কোশ্চেন আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। এখন এইটা তোমাকে কেন শিখাইছে? এই যে প্রিডিকেট অ্যাডজেক্টিভ এবং অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, এটা শিখেছি যাতে অ্যাডজেক্টিভের অবস্থানটা সেন্টেন্সের মধ্যে কোথায় থাকে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারো। আর তুমি যদি আইডেন্টিফাই করতে পারো অ্যাডজেক্টিভটা কোথায় কোথায় বসতে পারে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা সেটা তুমি কি আইডেন্টিফাই করতে পারো না? যেরকম তুমি জানো সাবজেক্টের পর সবসময় কি একটা ভার্ব ব্যবহৃতই হবে, নাহলে সেটা সেন্টেন্স হবে না। এখন সাবজেক্টের পর যেহেতু ভার্ব ব্যবহৃত হচ্ছে, তার মানে সাবজেক্টের পরে যেই ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে ভার্ব। তুমি চিনতে পারছো, কারণ তুমি জানো সাবজেক্টের পরে একটা ভার্ব লাগবেই, নাহলে সেটা সেন্টেন্স হবে না। সেমভাবে অ্যাডজেক্টিভ যদি তুমি জানো যে অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে ব্যবহৃত হয় অথবা নাউনের পূর্বে ব্যবহৃত হয়, তাহলে তুমি নাউনের পূর্বে যে শব্দটা থাকবে সেটাকে তুমি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবা, অথবা ভার্বের পরে যে শব্দটা থাকবে সেটাকেও তুমি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবা যদি সেটা অ্যাডজেক্টিভ হয়। কারণ অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? এই দুইটা জায়গাতেই হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এখানে বলতো দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভ আর, দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে। কি কি অ্যাডজেক্টিভ? একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে প্রিডিকেট। এখন অ্যাট্রিবিউট এবং প্রিডিকেট কোথায় আছে? একটার মধ্যে আছে এই যে সি নাম্বার অপশনে। এখন এখানে বলা আছে অ্যাট্রিবিউটিভ আর প্রিডিকেটিভ। এটা যে কথা, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর প্রিডিকেট অ্যাডজেক্টিভ একই কথা। বাকি অপশনগুলোর মধ্যে কিন্তু রিলেটিভ আছে, তারপর কালেকটিভ আছে, তারপর অল্টারনেটিভ আছে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ না। রিলেটিভটা আবার অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে এই দুইটা প্রকারের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভের বিভিন্ন নাম হয়ে থাকে। এখন আমরা সেগুলো দেখব। প্রথমে এই সেন্টেন্সটা দেখো, আই হেট ইন্ডিয়ান কালচার্স, হুইচ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে ইন্ডিয়ান এই শব্দটা কি ধরনের অ্যাডজেক্টিভ? ইন্ডিয়ান কালচার বলতে আমি একটা নির্দিষ্ট করে বলতেছি যে ভারতের যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটাকে আমি পছন্দ করি না। এখন এই জায়গায় কি আমি একদম নির্দিষ্টভাবে বলতেছি না যে কাদের সংস্কৃতিটাকে আমি পছন্দ করি না, একদম নির্দিষ্টভাবে বলছি যে ভারতের সংস্কৃতিটাকে আমি পছন্দ করি না। অপশনের মধ্যে কি আছে? পজিটিভ আছে, এক্সক্লামেটরি আছে, প্রপার আছে, রিলেটিভ আছে। আর এখানে কি বলছে? অ্যাডজেক্টিভ বলে দিছে। সহজ হিসাব, প্রশ্নে যদি অ্যাডজেক্টিভ বলা থাকে তার মানে এই সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর যদি প্রশ্নে অ্যাডজেক্টিভ না বলে দেওয়া থাকে তাহলে এইখানে অপশনে লেখা থাকে পজিটিভ অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। সো এইটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। তাহলে এখানে উত্তরটা কী হবে? যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে, আর নির্দিষ্ট মানে কি প্রপার, সো এইখানে যে অ্যাডজেক্টিভটা আছে এটা হচ্ছে একটা প্রপার অ্যাডজেক্টিভ, তাই না? এখন বাকিগুলা পজিটিভ অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, এগুলোর কি আদৌ অস্তিত্ব আছে? হ্যাঁ,
অস্তিত্ব আছে। শুধু এগুলো না, এখানে দেখো একটা পুরো লিস্ট আছে অ্যাডজেক্টিভের। 2 ধরনের অ্যাডজেক্টিভ, প্রিডিকেট আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। এইগুলোর মধ্যে আবার আছে ডিসক্রিপটিভ, কোয়ান্টিটেটিভ, নিউমেরাল, প্রোনোমিনাল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, পসেসিভ, রিলেটিভ, এমফাসাইজিং, এক্সক্লেমেটরি, অনেকগুলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো আছে। এখন এত কিছু তোমার শেখার দরকার কি? ফর সেফটি যদি প্রশ্নের মধ্যে বলে দেয় হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইট ইজ, যেরকম এখানে বলছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড কি, এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি, প্রপার অ্যাডজেক্টিভ। এরকম যদি কোশ্চেন বলে দেয় তখন তো তোমাকে বাঁচতে হবে না? আর সাম্যক ধারণার জন্য অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের মধ্যে যেই কনফিউশনটা ক্রিয়েট হয়, সেই কনফিউশনটা যাতে ক্রিয়েট না হয় সেজন্য তোমার এই প্রকারগুলো সম্পর্কে জানতে হবে। আর তোমাদের জন্য সুখবর হচ্ছে এগুলো তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আমার কথাগুলো শুনবা তাহলেই হবে। ডিসক্রিপটিভ মানে কি? ডেসক্রিপশন শব্দটা তো শুনছো, এটা দিয়ে কী করা হয়? বর্ণনা করা হয়। তার মানে এই ডিসক্রিপটিভ দ্বারা কী করা হবে? নাউনকে বা প্রোনাউনকে বর্ণনা করা হবে, অর্থাৎ তাদের সম্পর্কে বিবৃতি দেওয়া হবে। কোয়ান্টিটেটিভ পরিমাণ বোঝাবে, দোষ গুণের পরিমাপ হতে পারে বা কোনো বস্তু বা কোনো পদার্থের পরিমাপ হতে পারে, সেটা আর কি। তাহলে তুমি এই যে ডিসক্রিপটিভ, এটা দিয়ে তুমি বুঝতে পারো যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিফাই মানে গুণাগুণ, দোষ গুণ এগুলো বোঝাচ্ছে। আর এটাকে বলতে পারো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিফাই মানে পরিমাপক অ্যাডজেক্টিভ। এখন যেহেতু এটা বলতেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিফাই, তার মানে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভগুলো কী কী হতে পারে? গুড, তারপর হচ্ছে ব্যাড, এরপর স্মল, এগুলো হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর কোয়ান্টিটেটিভ এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ। এখন কোন ধরনের পদার্থের পরিমাপ করি বলো তো? যে ওয়াটার এটা আমরা পরিমাপ করি, গোল্ড এটা আমরা পরিমাপ করি। আর এই সবগুলা কি কমন নাউন? এরা না, এরা কি ম্যাটেরিয়াল না হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। আর কমন নাউন ব্যতীত সবগুলাই কি আনকাউন্টেবল নাউন। তার মানে এই কোয়ান্টিটিভ যেই অ্যাডজেক্টিভটা আছে সেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হবে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কারা ব্যবহৃত হয়? মাছ ব্যবহৃত হয়, লিটল ব্যবহৃত হয়, গ্রেট ব্যবহৃত হয়, প্ল্যান্টি অফ ব্যবহৃত হয়, নো ব্যবহৃত হয়, নান ব্যবহৃত হয়। এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোই হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এখন আসো নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে। নিউমেরাল অ্যাডজেক্টিভ কি? বুঝতে পারছো, নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলো। এখন সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ কি? ওয়ান একটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, তারপর স্টু এইটাও একটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। এছাড়া আবার আছে ফার্স্ট, এটাও কি একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপর থার্ড, এটাও কি নিউমেরাল অ্যাডজেক্টিভ। এছাড়া আরও তোমার অনেক ধরনের অ্যাডজেক্টিভ থাকতে পারে, যেরকম হচ্ছে সিঙ্গেল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, ডাবল এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এখন আমি কয় ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছ? সিঙ্গেল যে জিনিস, ফার্স্ট থার্ড কি একই জিনিস? ওয়ান টু কি একই জিনিস? না, তিনটা ক্যাটাগরি, তিন রকম না, তো তিন ধরনের নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে। এই যে ওয়ান টু আছে না, এটাকে বলা হয় কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। আবার এই যে ফার্স্ট থার্ড আছে না, এটাকে বলা হয় অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর এই যে সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ট্রিপল, এইগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে সবগুলা ওয়ান টু, তারপর ফার্স্ট থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই সবগুলা কি আমরা নির্দিষ্ট করে বলছি না, কারণ আমরা যখন বলতে পারছি যে এখানে তিনটা ব্যক্তি আছে, ট্রিপল বলতেছে। আমরা যখন বলতে পারছি এখানে দুজন মানুষ আছে বা দুইটা বল আছে, তখন আমরা বলতে পারতেছি ডাবল বলতে পারতেছি, আবার ফোর বলতে পারতেছি, তারপরে নির্দিষ্ট করতে পারতেছি। সো এই যে তিনটা ক্যাটাগরি বলছি, এই তিনটাই হচ্ছে কি ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখন এই ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ ছাড়া আরও একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। কারণ এটা তো আমরা সংখ্যায় প্রকাশ করছি, আমরা তো আবার সংখ্যা ছাড়াও প্রকাশ করে থাকি, বলি না সাম পিপল, ওইখানে কি আমরা বলি ফোর পিপল? বলি না তো, বলি কি সাম পিপল, মানে কিছু জনগণ। তো সেটাকে আমরা পরিমাপ করছি না। তাহলে যেগুলা নির্দিষ্ট না, যেগুলোর পরিমাণ নির্দিষ্ট না, সেটা ফিউ হতে পারে, সাম হতে পারে, আবার মেনি হতে পারে, এই সবগুলাই কি ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। সাপোজ আমি এখানে তোমাকে একটা উদাহরণ দিলাম। এখন তোমাকে বললাম এখান থেকে তোমাকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বলছে অল ক্যান ড্রিঙ্ক ওয়াটার, সবাই কি পানি পান করতে পারে। এখন এখান থেকে তোমাকে যদি অ্যাডজেক্টিভ বের করতে বলা, তুমি প্রথম কি দেখবা? ভার্বের পরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা, আর নাউনের পূর্বে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা। এখানে নাউন কে কে আছে? ওয়াটার একটাই নাউন আছে, তাহলে এর পূর্বে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা কি অ্যাডজেক্টিভ? না, কারণ এই ড্রিঙ্ক এটা একটা ভার্ব। এখন আমি বলছি অ্যাডজেক্টিভ শব্দটা নাউনের পূর্বে অথবা ভার্বের পরে ব্যবহৃত হবে। তাহলে এই যে নাউন আছে, নাউনের পূর্বে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কি একটা ভার্ব, তার মানে এটা অ্যাডজেক্টিভ না। আর ভার্বের পরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা একটা নাউন, এটাও কি অ্যাডজেক্টিভ না, মানে কোয়ান্টিফাই করছে না। তাহলে এখানে এই ওয়ালটা কি অ্যাডজেক্টিভ? না, এই অলটা হচ্ছে সরাসরি এখানে কি ব্যবহৃত হয়েছে? সকল নামের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে অলটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অল ক্যান ড্রিঙ্ক ওয়াটার, মানে সবাই
পানি পান করতে পারে। বাট আমি যদি এই সেম সেন্টেন্সটাকে আবার বলি, অল ক্যান না বলে এই জায়গায় যদি আমি বলি অল ম্যান ক্যান ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এখানে আমি সরাসরি কিন্তু অ্যাজেক্টিভটা খুঁজে বের করতে পারবো। কোনটা অ্যাজেক্টিভ বলো তো? এই যে অল যেটা আছে এইটাই কিন্তু অ্যাজেক্টিভ, কারণ এটা কোথায় ব্যবহৃত হয়েছে? নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। আর বাকি পুরোটাই কি আগের মতোই সেম আছে। এখানে নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে এই নাউনটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, সকল মানুষ কি করতে পারে? পানি পান করতে পারে। তাহলে এই অলটা এটা দ্বারা কি নির্দিষ্ট পরিমাণ মানুষকে বোঝাচ্ছে? না, অনির্দিষ্ট পরিমাণ মানুষকে বোঝাচ্ছে, কিন্তু এখানে সকল মানুষ একটা পরিমাপ বোঝাচ্ছে। সো এইটা হচ্ছে এই যে অলটাই হচ্ছে কি ইনডিফিনিট নিউমেরাল অ্যাজেক্টিভ। তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ওকে, তাহলে প্রোনোমিনাল এটা কি অ্যাজেক্টিভ? দেখো প্রোনো, এটা দিয়ে বুঝতে পারছো যে এখানে প্রোনাউন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্রোনাউন। তা প্রোনাউন যখন নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে বা ভার্বের পরে ব্যবহৃত হয়ে অ্যাজেক্টিভের মতো ব্যবহৃত হয়, তখন তাকে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলে। এই তো খেয়ে গেল ধরা, প্রোনাউন বলতেছে আবার প্রোনাউনটা নাউনের পূর্বে ব্যবহৃত অ্যাজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে, তাহলে সেটা আমি বুঝবো কীভাবে যে কখন প্রোনাউন কখন অ্যাজেক্টিভ, তাই না? এটা বোঝার জন্য আমি তোমাদের কিছু এক্সাম্পল সমাধান করাবো। দেখো, হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এই জায়গায় ফিউটা ব্যবহৃত হয়েছে। এইটা আন্ডারলাইন্ড ওয়ার্ডটা এটা কী ধরনের অ্যাজেক্টিভ তোমাকে জিজ্ঞেস করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। ওয়ার্ডস এটা একটা নাউন, তাই না? ওয়ার্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে অ্যাজ যুক্ত হয়েছে দেখে এটা কিন্তু এখন কাউন্টেবল হয়ে গেছে, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে কি অ্যাজ বা ইয়েস যুক্ত হয় না। আমি কিন্তু এই কথাগুলো সবগুলো ক্লাসের মধ্যেই বলছি। তাহলে এই ফিউটা এটা কি নির্দিষ্ট, ডেফিনিট না ইনডেফিনিট? সো এটা কি? এটা একটা নিউমেরাল অ্যাজেক্টিভ। সো এটার উত্তর কী হবে? ইনডেফিনিট নিউমেরাল। এরকম আরও একটা এক্সাম্পল দেখো, মুয়াজ ইজ দ্য অনলি চাইল্ড অফ হিজ প্যারেন্টস। তাহলে এই যে অনলি শব্দটা এটা কি ধরনের অ্যাজেক্টিভ? এই অনলি দ্বারা বোঝাচ্ছে একমাত্র সন্তান, তার বাবা মার একমাত্র সন্তান। নির্দিষ্ট করা হয়েছে না? নির্দিষ্ট করা হয়ে গেছে। তাহলে এই অনলি শব্দটা হচ্ছে ডেফিনিট নিউমেরাল অ্যাজেক্টিভের তিনটার যে কোনো একটা। এখন এই অনলি শব্দটা কোথায় ব্যবহার করবা? 1 2 3 4 5 6 এটাতে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ এটাতে ব্যবহৃত হয় না। এই অনলিটা কোথায় ব্যবহার করা যাবে বলো তো? ওই যে সিঙ্গেল ডাবল এটাতে। তার মানে এই অনলিটা কী ধরনের অ্যাজেক্টিভ? মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাজেক্টিভ। ওকে, এখন তোমাদের একটু গর্তে ফেলাই, যে কিছুক্ষণ আগে বললাম না কখন প্রোনাউন হচ্ছে কখন অ্যাজেক্টিভ হচ্ছে, সেটা তুমি কীভাবে বুঝবা? এখানে বাকি যতগুলা ক্যাটাগরি আছে এক্সক্লামেটরি, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এই সবগুলো আমরা এখন এখানে দেখব, ঠিক আছে? ওকে, তো হুইচ প্যান হ্যাভ ইউ বট? কোন কলমটা তুমি কিনেছ? এই হুইচ এই শব্দটা কী ধরনের অ্যাজেক্টিভ? এই হুইচ, হোয়াট, হু এগুলো সবসময় তোমরা দেখে আসছো রিলেটিভ প্রোনাউন। এখন এখানে আবার জিজ্ঞেস করতেছে কী ধরনের অ্যাজেক্টিভ। তুমি কীভাবে বুঝবা যে এটা কী ধরনের অ্যাজেক্টিভ? এখানে দেখো তো কী আছে, প্রোনোমিনাল। এই শব্দটা কিসের, কোত্থেকে আসছে? প্রোনাউন থেকে আসছে না? প্রোনাউন থেকে আসছে। তার মানে এই যে হুইচ শব্দটা এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এখন সকল জাতির প্রশ্ন হচ্ছে, এখানে যদি প্রোনোমিনাল অ্যাজেক্টিভ না দিয়ে যদি বলতো রিলেটিভ প্রোনাউন কোনটা, এটাও যদি অপশানে থাকতো, তাহলে আমি কি করতাম? তাহলে কি আমি রিলেটিভ প্রোনাউন দিতাম নাকি প্রোনোমিনাল অ্যাজেক্টিভ দিতাম? খুবই ভালো প্রশ্ন, একদম ঠিক কথাই ভেবেছ। যারা ভাবো নাই তারা এখনও পড়াশোনায় মনোযোগী দাও নাই, কিন্তু যারা ভাবছো তারা অবশ্যই ঠিক ভাবছো। এখানে তুমি কি করবা? আসলে খুব বড় একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে কি প্রোনোমিনাল অ্যাজেক্টিভই হবে, সেখানে রিলেটিভ হবে না। কারণ রিলেটিভ মানেটা কি? রিলেট করা, একটা সেন্টেন্সের সাথে অর্থাৎ একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে রিলেট করা। এই হুইচটা কি কোনো কিছুকে রিলেট করছে অন্য কোনো কিছুর সাথে? না, রিলেট করছে না। সো এটা তো রিলেটিভ প্রোনাউন না। এখানে এটা কী ব্যবহৃত হয়েছে? এখানে এটা প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সাপোজ আমি বললাম আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। কাকে চিনি? হু হ্যাজ ডান দিস। এখন আমি এখানে হুর নিচে আন্ডারলাইন করলাম। এই হুটা কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে নাকি রিলেটিভ অ্যাজেক্টিভ হবে নাকি প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হবে? কোনটা হবে? এখন আবার বলবা যে রিলেটিভ অ্যাজেক্টিভ আবার কোত্থেকে নিয়ে আসতেন? রিলেটিভ অ্যাজেক্টিভ কি আমরা পড়ছি না? এখানে রিলেটিভ অ্যাজেক্টিভ কি ছিল না? দেখো তো এখানে এই যে রিলেটিভ অ্যাজেক্টিভ আছে, এই যে হুইচটা পড়তেছো এই হুইচটা কিন্তু রিলেটিভ অ্যাজেক্টিভও, কিন্তু এই জায়গায় প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রিলেটিভ অ্যাজেক্টিভ কখন হবে? সেটাও তো প্রশ্ন। সবই দেখাবো বাবা, সবই দেখাবো, কোনো টেনশন নাই, সব কিছু দেখাবো। তো এইখানে হু যেটা আসছে এটা কি রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু রিলেটিভ অ্যাজেক্টিভও না, এটা প্রোনোমিনাল অ্যাজেক্টিভও না।
কেন অ্যাডজেক্টিভ না? কারণ অ্যাডজেক্টিভটা কোথায় ব্যবহৃত হয়? হয় নাউনের পূর্বে ব্যবহৃত হবে অথবা ভার্বের পরে ব্যবহৃত হবে। ভার্বের পরে, আর না হলে কি নাউনের পূর্বে ব্যবহৃত হবে। তার এইখানে এই যে হু শব্দটা, এই দুইটা কন্ডিশন কি এখানে ম্যাচ করছে? দেখো তো, হুটা কি নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে? এটা দেখার জন্য হুর পরের যে শব্দটা সেটা আমাদের দেখতে হবে। হুর পরের শব্দটা হচ্ছে হ্যাজ। হ্যাজটা কি একটা ভার্ব? তাহলে এই হুটা ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে, নাউনের পূর্বে না। তার মানে এই কন্ডিশনটা ম্যাচ করছে না। সেকেন্ড কন্ডিশন কি? ভার্বের পরে ব্যবহৃত হবে। তার মানে এই হুর আগে যে শব্দটা সেটা ভার্ব কিনা সেটা দেখতে হবে। হুর আগের শব্দটা কি? ম্যান। এটা কি কোনো ভার্ব? না, এটাও কোনো ভার্ব না। তার মানে এখানে যে সেন্টেন্সটা আছে আই নো দ্য ম্যান, এটা একটা সেন্টেন্স। তারপরে হু হ্যাজ ডান দিস, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে রিলেট করছে কে? হু দ্বারা রিলেট করা হয়েছে। কাকে রিলেট করা হয়েছে? এই যে কাজটা সে করছে সেই কাজটাকে রিলেট করা হয়েছে যে আমি সেই মানুষটাকে চিনি যে এই কাজটা করেছে। তাহলে যেখানে অ্যাডজেক্টিভের পজিশনের যে দুই জায়গায় অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, এই দুইটা জায়গায় যেহেতু ম্যাচ করছে না, তার মানে এই হুটা কখনোই অ্যাডজেক্টিভ হবে না। এটা এখানে কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কখন এটা অ্যাডজেক্টিভ হবে? দুই ধরনের অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যখন সে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এখানে কোনো সেন্টেন্সকে সে রিলেট করছে না, কিন্তু সে সরাসরি এখানে কি ব্যবহৃত হয়েছে? নাউনের পূর্বে রিলেটিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন এই সেম শব্দটা কোনো সেন্টেন্সকে রিলেট করার সময় নাউনের পূর্বে বা ভার্বের পরে ব্যবহৃত হবে, তখনই সেটা কি হয়ে যাবে? রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এই হুটাকে অ্যাডজেক্টিভ বানানোর জন্য হয় এখানে আমাকে একটা নাউন আনতে হবে অথবা এর পূর্বে একটা ভার্ব আনতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাপোজ আমি জিজ্ঞেস করলাম আই আস্কড আকাশ, এরপর বললাম হুইচ। এখানে দেখো হুইচের পূর্বে কিন্তু একটা নাউন ব্যবহৃত হয়েছে, তার মানে হুইচের পূর্বে ভার্ব ব্যবহৃত হয় নাই। কিন্তু আমি এই হুইচটাকে কি করতে যাচ্ছি? এই হুইচটাকে আমি একটা অ্যাডজেক্টিভ বানাতে যাচ্ছি, তাহলে এর পরে একটা নাউন ব্যবহার করতে হবে, তাই না? তো এখানে আমি একটা নাউন ব্যবহার করব, হুইচ শার্ট। এখন এখানে একটা নাউন নিয়ে আসছে, তার মানে এই হুইচটা এখন একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু সেন্টেন্সটাকে পুরো করার জন্য আমাকে কি করতে হবে? যেহেতু এটাকে ন্যারেশন করছি, সো এখানে আমার আকাশের একটা প্রোনাউন নিতে হবে, হুইচ শার্ট হি। তারপর কি করতে হবে? তারপর একটা ভার্ব নিতে হবে, হি লাইকড। এখন তুমি বলতে পারো এই হুইচটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ কেন হয়েছে? কারণ এই যে আই আস্কড আকাশ এই সেন্টেন্সটাকে এবং শার্ট হি লাইকড এই সেন্টেন্সটাকে কি করা হয়েছে? হুইচ দিয়ে রিলেট করা হয়েছে, যুক্ত করা হয়েছে। সেটাকে যুক্ত করছে কে? হুইচ দিয়ে যুক্ত করছে, এবং হুইচের পরে কোনো ভার্ব নাই। যদি সেটা ভার্ব থাকতো তাহলে এইটার মতো অ্যাডজেক্টিভের নিয়মটা ভঙ্গ করতো, আর তখন সেটা আর অ্যাডজেক্টিভ হতো না। যেহেতু এখানে শার্টের পূর্বে হুইচটা ব্যবহৃত হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে শার্টটাকে এটা মডিফাই করছে। তাহলে এখানে হুইচটা কি হবে? রিলেটিভ অ্যাডজেক্টিভ হবে। এই পুরো কথাটার সামারি হচ্ছে অ্যাডজেক্টিভ বসার যে দুইটা নিয়ম, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে একটা প্রিডিকেটিভ। এই দুইটা নিয়ম ফলো করলে যে কোনো শব্দই কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা আরও একটা উদাহরণ দেখি, সবার পছন্দের উদাহরণ, মানে সবার মনে থাকবে আর কি। লাইলা ইজ হিজ গার্লফ্রেন্ড। এখানে হিজ দ্বারা মনে রাখবো মামুন আর কি, মামুনকে বোঝানো হচ্ছে। এখন এই যে মামুনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলি? প্রোনাউন বলি, তাই না? তাহলে এখানে মামুনের পরিবর্তে হিজটা ব্যবহৃত হয়েছে, তাহলে এই জায়গায় এটা কি হবে? নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই না? এই শব্দটা নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। নাউন কি? গার্লফ্রেন্ড একটা নাউন, এই নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। যেহেতু নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে হিজটা, তাহলে এই হিজটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। কী ধরনের অ্যাডজেক্টিভ? যেহেতু এটা একটা প্রোনাউন, সো এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে। গন আর ড্যাশ ডেজ হোয়েন উই ইউজ টু গো ফিশিং, আপ আয়েগা উঠ পাহাড়কে নিচে। এর মানে হচ্ছে সেই দিনগুলো চলে গেছে যখন আমরা মাছ ধরতে যেতাম। এখন তো মানুষ সচরাচর মাছ ধরতে কি যায়? সবাই কি যায়? গ্রামের দিকে যায়, কিন্তু সবাই তো আর যায় না। কিন্তু এক সময় ছিল যখন সবাই কি করতো? মাছ ধরতে যেত। তাহলে এই জায়গায় কী ব্যবহার করতে হবে? এখানে তো তোমার অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব টার্ব কোনো কিছুর কথা বলা নাই। তোমাকে নিজের মতো করে কনসেপ্ট তৈরি করতে হবে, তাই না? এখন কি তাই করবা তুমি? না, কি করবা? দেখো এখানে একটা ভার্ব আছে, এখানে একটা নাউন আছে। তাহলে নাউনের পূর্বে ভার্বের পরে কী ব্যবহৃত হয়? একটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে এখানে যা আছে সেগুলোও কি? অ্যাডজেক্টিভ। নর্মালি বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখন তো তুমি এখানে অ্যাডজেক্টিভের কনসেপ্ট লাগায় কোনো লাভ নাই, কারণ এখানে সবগুলো একই রকম দেখা যাচ্ছে। এখন তোমাকে বুঝতে হবে এই যে পরের শব্দটা আছে ডেইজ, এই ডেইজের সাথে এখানে কোন অ্যাডজেক্টিভটা যাবে। আর এই সবগুলাই হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে কি বলা হয়? দিস, দ্যাট, দোজ, দ্যাটস, এগুলোকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ
অ্যাডজেক্টিভ বলা হয়। এখন এই অ্যাডজেক্টিভগুলো এখানে ব্যবহার করতে হবে, তাহলে ডেজের পূর্বে কী ব্যবহৃত হবে? যেহেতু ডেজ হচ্ছে প্লোরাল, সেই জন্য এটার পূর্বে ব্যবহৃত হবে দোজ। এখন সম্পূর্ণ ছাত্র জনতা আমাকে জিজ্ঞেস করবে, ভাইয়া দিস এইটাও তো প্লোরালের পূর্বে ব্যবহৃত হয়, তাহলে এখানে কেন দিস ব্যবহৃত হয় না? ভালো কোশ্চেন, তোমরা কোশ্চেন করবে, আমি উত্তর দেবো, এটাই তো স্বাভাবিক। আর এভাবে তোমাদের মনের মধ্যে যত প্রশ্ন আছে, যত সমস্যা আছে, যত কনফিউশন আছে, এগুলো খুঁজে 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 বের করে আমি আমার ক্লাসে সমাধান করছি। এরপরও কি তোমাদের পরীক্ষা খারাপ হবে? একদমই না। আর এরকম মনে হয় না যে এখন পর্যন্ত কেউ এইভাবে রেকর্ডিং ক্লাসের মধ্যেও শিক্ষার্থীদের সমস্যাগুলা, শিক্ষার্থীদের প্রশ্নগুলো কোথায় হতে পারে পারফেক্টলি ফাইন্ড আউট করে সেগুলোর জবাব প্রোভাইড করতে পারে। কিন্তু আমি সেটা করছি। আমি তোমাদের প্রত্যেকের মনের মধ্যে কী নিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো ফাইন্ড আউট করি এবং সেটা সলভ দেওয়ার চেষ্টা করি, যাতে সেই টপিকটা নিয়ে তোমার আর কোনো প্রকার সমস্যা না থাকে। এই জন্যই বলি যে ক্লাসের পরে ক্লাসেই শেখা হয়ে যায়, আর আমার ক্লাস করার পরে কোনো প্রকার প্রশ্ন, কোনো প্রকার কনফিউশন মনের মধ্যে থাকেও না। যাই হোক, এই যে দিস এবং দোস, এই দুইটাই কি প্লুরাল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, কিন্তু তফাৎ একটাই। এই দোস শব্দটা ব্যবহৃত হয় অতীতের প্লুরাল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অতীত কিছু বোঝায়, অতীতের কিছু বোঝায়, তখন দোস ব্যবহৃত হয়। আর বর্তমানের কিছু বোঝালে তখন কি এই দিসটা ব্যবহৃত হয়। এটাকে তুমি আরও ক্লিয়ারলি বোঝার জন্য এই দুইটা শব্দ দেখতে পারো। যখন আমি বলি ওই দেখা যায় তাল গাছ, তখন আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। তার মানে এখানে তাল গাছ আছে আর এখানে আমরা ব্যবহার করছি কি? দ্যাট ব্যবহার করছি। কিন্তু যদি বলি এই যে কলম, মানে এই যে একটা কলম, তখন কি হচ্ছে? আমরা দিস ব্যবহার করতেছি। তাহলে বোঝা যাচ্ছে এই যে এই কলমটা ব্যবহার করলাম, এটা কাছে না, কলমটা আমার কাছে দেখে কাছের বস্তুর ক্ষেত্রে দিস ব্যবহার করছে। আর তাল গাছটা দূরে দেখে তার পূর্বে আমরা কী ব্যবহার করছি? দ্যাট ব্যবহার করছি। সেমভাবে পাস্ট যেটা, সেটা কি অতীত, সেটা আমাদের থেকে দূরে চলে গেছে, সেই জন্য আমরা সেখানে দোজ ব্যবহার করি। কিন্তু প্রেজেন্ট যেটা, বর্তমান, সেটা আমাদের নিকটে, সেই জন্য আমরা কী ব্যবহার করি? দিস ব্যবহার করি প্রেজেন্টের ক্ষেত্রে। এখন বোঝা গেছে যে দিস কখন কোন প্লুরালের পূর্বে ব্যবহৃত হবে আর দোষটা কখন কোন প্লুরালের পূর্বে ব্যবহৃত হবে। এটার উচ্চারণ কিন্তু দিজেই। হ্যাঁ, মাঝে মাঝে আমি তোমাদের বোঝার জন্য দ্যাস বলে থাকি। যাই হোক, তাহলে এখন বুঝতে পারছো যে এখানে কেন দোষটা ব্যবহৃত হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরের সেন্টেন্সটা দেখো, দ্যাট লুকস লাইক এ গুড রেস্টুরেন্ট। এখন এখানে কোনো কিছু নিচে কিন্তু দাগ দেওয়া নাই। তুমি বুঝবা কেমনে যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অপশনে দেখাচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডিসক্রিপটিভ, তারপর ডিস্ট্রিবিউটিভ, এরপরে ইনডিফিনিট নিউমেরাল। এখন এখানে কোনো জায়গায় আমি দাগ দিই নাই। কেন দাগ দিই নাই? তোমাদের কনফিউজ করার জন্য। এই সেন্টেন্সটার মধ্যে দুইটা অ্যাডজেক্টিভ আছে, উত্তর দুইটা হবে। অবশ্যই তোমার পরীক্ষার মধ্যে একটাই দিবে, একটার নিচে আন্ডারলাইন করবে। কিন্তু আমার তো একটা জানলে হবে না, আমার স্টুডেন্টদের সব জানতে হবে, সব পারতে হবে, তাহলেই তারা পরীক্ষায় ভালো করবে। সেই জন্য আমি এখানে এর কোনো কিছু নিচে আন্ডারলাইন করি নাই। তাহলে তুমি এখানে নর্মালি চোখে দেখাই বলে ফেলতেছো গুড, যেটা এটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কারণ গুড দ্বারা ভালো মন্দ বোঝাচ্ছে। কার সম্পর্কে? রেস্টুরেন্ট সম্পর্কে বোঝাচ্ছে। রেস্টুরেন্ট একটা নাউন, নাউনের পূর্বে গুড ব্যবহৃত হয়েছে, সো এটা বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই গুডটা কী ধরনের অ্যাডজেক্টিভ? অবশ্যই এই রেস্টুরেন্ট সম্পর্কে সে কী করছে? বর্ণনা করছে। কেমন বর্ণনা দিচ্ছে? যে রেস্টুরেন্টটা অনেক ভালো। সো এটা হচ্ছে একটা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে আরও একটা অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কোনটা? এই দ্যাটটাকে। কিন্তু এইটা এখন অ্যাডজেক্টিভ না, কারণ দ্যাটের পরে যে শব্দটা আছে সেটা ভার্ব, সেটা নাউন না। তো এখানে দ্যাট নিজে নিজে সরাসরি এখানে ব্যবহৃত হয়ে গেছে, আর এখানে সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। অ্যাডজেক্টিভও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এমন না যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু সে এখানে একা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এইখানে এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু যখন আমি এটাকে বলবো দ্যাট রেস্টুরেন্ট, যদি এই রেস্টুরেন্টটাকে এখানে না বসায়া আমি শুরুতে বসাইতাম, সাপোজ আমি এখানে বললাম দ্যাট রেস্টুরেন্ট, ধরে নিয়ে যে এটাই রেস্টুরেন্ট, কী হবে? লুকস গুড। এখন তো আমাকে লুকস লাইক এ গুড রেস্টুরেন্ট বলার দরকার পড়বে না, কারণ রেস্টুরেন্টটাকে আমি শুরুতে নিয়ে গেছি। এই জায়গায় কিন্তু এই দ্যাটটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো কোনটা? এই যে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বাট এই যে আগে যেটা পড়া হয়েছে সেটা কিন্তু কি? এই দ্যাটটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝলা? অ্যাডজেক্টিভের নিয়ম তোমাকে সবসময় ফলো রাখতে হবে। ইচ প্যারেন্টস প্লেস আ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন আ চাইল্ডস। হিয়ার ইচ শব্দটা কোথায় আছে? এখানে আছে। দেখো তো ইচের পরে কি ভার্ব আছে? না, ইচের পরে একটা নাউন আছে। যেহেতু নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, সো এই ইচটা কি? এই ইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন যদি প্রশ্ন করে ইচটা কী ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে ইচটা কী ধরনের অ্যাডজেক্টিভ হবে বলো তো? ইচটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে
প্রত্যেককে আলাদা আলাদাভাবে ভাগ করা হচ্ছে। ডিস্ট্রিবিউটিভ মানে কি ভাগ করা, তাই না? তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো তুমি একটু মনে রাখো। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে ইচ, তারপরে হচ্ছে এইদার, এরপর হচ্ছে নেইদার, আরেকটা হচ্ছে এভরি। এইখানে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বললে কিন্তু জাস্ট এই তিনটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তখন কিন্তু এভরি কিন্তু প্রোনাউন না। এভরি কখনোই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না, এভরি সবসময় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যদি প্রোনাউন হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এভরিকে এভরি বডি, এভরি ওয়ান এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু এভরি কখনোই কি প্রোনাউন না। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই তিনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর যদি অ্যাডজেক্টিভ বলে তাহলে এই চারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, যেমন দেখো এখানে এভরি ম্যান হ্যাজ পটেনশিয়াল, হিয়ার এভরি ইজ। ম্যান একটা নাউন, নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে শব্দটা, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যদি তুমি ম্যানটাকে উঠাই দিয়ে এই এভরিটাকে প্রোনাউন করতে চাও তখন কি সেন্টেন্সটা হবে এভরি হ্যাজ পটেনশিয়াল। এভরি কি মানে প্রত্যেক কি, প্রত্যেক মানুষ নাকি গরু ছাগল, কিছু তো একটা বলতে হবে, সেখানে কি হচ্ছে না, তখন কি করতে হবে এভরি ওয়ান হ্যাজ পটেনশিয়াল। বুঝতে পারছো? তার মানে এভরিটা সবসময় কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ আমি লিখে দিচ্ছি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এমনিতে এভরির সাথে ওয়ান যুক্ত করে এভরি ওয়ান, এভরিবডি, এরা কি হয়ে যাবে? প্রোনাউন হয়ে যাবে। হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট। এখন দেখো, এখন এই হুইচটা, হিয়ার দ্য ওয়ার্ড হুইচ ইজ এ অবলিক অ্যান, এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ বলতে তো দিস, দ্যাট, দোজ, দ্যাজ এগুলোকে আমরা বুঝে থাকি, তাই না? তাহলে এটা তো হচ্ছে না। তারপর রিলেটিভ প্রোনাউন বলতে আমরা হুইচ, হোয়াট এগুলো কি বুঝি। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন বলতেও আমরা এই হুইচ, হোয়াট এগুলো কি বুঝি। এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতেও তো এই হুইচ, হোয়াটই বুঝবো, কারণ এগুলো তো ইন্টারোগেটিভ কোশ্চেন তো এগুলো দিয়েই করা হয়, তাই না? খুবই কনফিউজড আর ঝামেলার একটা বিষয়, কিন্তু তোমাদের কাছে তো এটা ইজি একটা বিষয়, কারণ এতক্ষণ তো আমি পড়াই ফেলছি যে এটা কী হবে এখানে। রিলেটিভ কখন হবে? রিলেটিভ তখন হবে যখন দুইটা সেন্টেন্সকে একসাথে রিলেট করা হবে। এখানে কি দুইটা সেন্টেন্স আছে? না, সো রিলেটিভ তো হচ্ছে না। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি? প্রোনাউন সে যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং সরাসরি সে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, একা ব্যবহৃত হয়। যেমন ধরো আমি বললাম হু আর ইউ, এখানে হুটা পরে কোনো কিছু আছে কি? নাই। তাহলে এখানে হুটা সরাসরি কি হয়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং একটা কোশ্চেন তৈরি করছে। বাট এই জায়গায় কালারের পূর্বে হুইচ ব্যবহৃত হয়েছে, একটা নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, আর নাউনের পূর্বে যে শব্দটা থাকে সেটা কি সেই নাউনটাকে মডিফাই বা কোয়ালিফাই করে, আর এটা কে করে? অ্যাডজেক্টিভ করে। তাহলে এই হুইচটা এখানে কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আই থিঙ্ক নাও ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এতক্ষণ যা বলছি সব কিছু এখন তোমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে, তাই না? লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য সেন্টেন্স হুইচ শোজ পসেসিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ হবে এটা, এখানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। যে কে পসেসিভ অ্যাডজেক্টিভ দেখাচ্ছে? লাইলা ইজ হিজ গার্লফ্রেন্ড, তারপরে লাইলা ইজ মামুনস গার্লফ্রেন্ড, তারপর দ্যাট গার্ল ইজ মাইন্ড, তারপর বলছে দিস হাউস ইজ বিলংস টু দ্যাম। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভের দুইটা পজিশন আগে ফাইন্ড আউট করো। কখন কখন ব্যবহার করতে পারবে অ্যাডজেক্টিভকে? নাউনের পূর্বে অথবা ভার্বের পরে। তাহলে নাউনের পূর্বে দেখো তো কোথায় কোথায় আছে অ্যাডজেক্টিভ। নাউন কোথায় আছে? এখানে গার্লফ্রেন্ড, এটা নাউন। নাউনের পূর্বে হিজ আছে, তাহলে বুঝতে পারছো এই হিজটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন আবার দেখো এখানে লাইলা ইজ মামুনস গার্লফ্রেন্ড, এই মামুনসটা কি একটা সরাসরি নাউন, এটা তো বোঝা যাচ্ছে, তো এটা বাদ। এখানে কিন্তু আর কোনো প্রকার অ্যাডজেক্টিভ নাই। তারপর এখানে দ্যাট গার্ল ইজ মাইন্ড, এই মাইন্ডটা হচ্ছে কিন্তু প্রোনাউন, এটা কিন্তু কোনো প্রকার অ্যাডজেক্টিভ না। কী ধরনের প্রোনাউন এটা বলো তো? এটা কিন্তু পসেসিভ প্রোনাউন। আর এই যে দ্য হাউস ইজ বিলংস টু দ্যাম, এই জায়গাতেও কি কোনো প্রকার পসেসিভ প্রোনাউন নাই। পসেসিভ প্রোনাউন কোনগুলা? এই যে মাই, তারপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে হিম, তারপর হচ্ছে হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনগুলাই যখন কোনো নাউনের পূর্বে ব্যবহৃত অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে তখনই সেটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই যে কিছুক্ষণ আগে লাইলা ইজ হিজ গার্লফ্রেন্ড, এই হিজটাকে দেখে আসছো কি? দেখে আসছো একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই হিজটা এখন এই জায়গায় ব্যবহৃত হয়েছে কি হিসাবে? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন তোমাদের ক্লিয়ারের জন্য এই যে দ্যাট গার্ল ইজ মাইন, এই সেন্টেন্সটাকে তুমি পসেসিভ প্রোনাউন বানাতে পারবা কীভাবে বলো তো? এই যে এখানে দ্যাট গার্ল ইজ মাইন আছে না, এই মাইনের জায়গায় আমি মাইন না বলে আমি বললাম মাই গার্লফ্রেন্ড। দ্যাট গার্ল ইজ মাই জিএফ। তো এখন যে আমি বললাম দ্যাট গার্ল ইজ মাই জিএফ, এখন এই জায়গায় কিন্তু এই মাইটা কি হয়ে গেছে? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ এই যে গার্লফ্রেন্ডের পূর্বে ব্যবহৃত হয়ে গার্লফ্রেন্ডটাকে
মডিফাই করছে, যে প্রমাণ করে দিয়েছে মেয়েটার যে অবস্থাটা সেটা প্রমাণ করে দিয়েছে যে এই মেয়েটা এখন আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, তো এখানে এই মাইটা হচ্ছে একটা পসেসিভ, আর এই মাইন্ডটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ না, এই মাইন্ডটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখন এই মুহূর্তে যদি তোমাকে বলা হয় এখানে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে কিছু আছে, হ্যাঁ আছে। এখানে দ্যাট একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই দুইটাই নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। আর অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহৃত হয়? নাউনের পূর্বে অথবা ভার্বের শেষে। হোপ এভরিথিং ইজ ক্লিয়ার নাও। এখন তোমাদের আজকে বললাম না তোমাদের উপর আমার রাগ আছে, সেজন্য আমি যতক্ষণ যে কষ্ট করে পড়াইছি না, এই পড়ানোর উপর একটা এক্সাম আমি তোমাদেরকে নেব পোল কোশ্চেনের মাধ্যমে। আর এমন পোল কোশ্চেন আমি এখন পর্যন্ত কোনো ক্লাসেই দিই নাই, আজকে দিতেছি। এই ক্লাসটা তোমাদের সবাই করতে হবে। তোমরা যারা যারা বলো না যে ভাই নেক্সট ক্লাস কই, কবে দেবেন, কখন দেবেন, তাদের সবার কমেন্ট আমি দেখতে চাই এই ক্লাসের নিচে। যদি এই ক্লাসের নিচে এই পোলের কোশ্চেনের উত্তর যদি তোমরা কেউ না করো না, তাহলে তোমাদের নেক্সট টাইম আর কোনো কথা আমি শুনবো না। এখন এখানে এই পোল কোশ্চেনটা দেখো কি আছে, দ্যাটস আর মাই নিউ শুজ। এই জায়গায় কোশ্চেনগুলো দেখো, হাউ মেনি প্রোনাউন্স আর দেয়ার ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কতগুলো প্রোনাউন্স আছে? আসলে এখানে প্রোনাউন্স না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি কারেকশন করে দিচ্ছি, হাউ মেনি অ্যাডজেক্টিভ, হাউ মেনি অ্যাডজেক্টিভস আর দেয়ার ইন দিস সেন্টেন্স। কতগুলো অ্যাডজেক্টিভ আছে এই সেন্টেন্সের মধ্যে। রাইট দিস নেমস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। এখন যতগুলো অ্যাডজেক্টিভ তুমি এখান থেকে খুঁজে বের করছো, সেই অ্যাডজেক্টিভগুলো কোন ধরনের অ্যাডজেক্টিভ? ডিসক্রিপটিভ নাকি ডেমনস্ট্রেটিভ নাকি ডিস্ট্রিবিউটিভ নাকি এমফাসাইজিং নাকি এক্সক্লামেটরি, সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর হোয়াই দিস ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, এই যে দেশটা আছে বা দিস আছে, এইটা কেন অ্যাডজেক্টিভ না সেটা তোমাকে লিখতে হবে। এখন দিসটা যেহেতু এখানে অ্যাডজেক্টিভ না, তাহলে দিসটা এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা তোমার ডি নাম্বারে লিখতে হবে। কথায় কথায় আমি এখানে আরেকটা কথা বলছি যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এক্সক্লামেটরি এবং এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এইখান থেকে প্রশ্ন একদমই আসে না, তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারপরও আমি বলে দিচ্ছি, কারণ কোনো কিছু তোমাদের কাছে আমি অজানা রাখবো না, তোমাদের আমি সব কিছুই শেখাবো, শেখালে তো আর ক্ষতি নাই। এইখানে ওন এবং ভেরি এই দুইটা শব্দ যখন ব্যবহৃত হবে তখন সেটাকে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলে। যদি বলা হয় হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, তাহলে এই ওনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেরকম আমি যদি বলি, এখন অ্যাডজেক্টিভ কখন হবে? যখন এই ওনটা কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হবে বা কোনো ভার্বের পরে ব্যবহৃত হবে। যখন এই ভেরিটা কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হবে অথবা ভার্বের পরে ব্যবহৃত হবে। যেমন আমি বললাম শি ইজ মাই ওন সিস্টার। কি বলছি? সে হয় আমার নিজের বোন, মানে জোর দিয়ে বলছি সে আমার বোন, শি ইজ মাই সিস্টার। এটা বললে কি হয়? সে আমার বোন। এখন সে কাজিন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট এই জায়গায় আমি ওন দিয়ে কি করছি? জোর বোঝাচ্ছি। শি ইজ মাই ওন সিস্টার, সে আমার নিজের বোন। এখন শি ইজ মাই সিস্টার, এই যে মাই সিস্টার কথাটা আছে না, এই কথাটাকে এই ওন দিয়ে কি আমি এমফাসাইজ করছি না, আরও বাড়ায় বলতেছি যে সে তো আমার বোনেই। শেষ। দেখছো আমি কি করছি? কথায় কথায় একদম নো মেরে পুরো এতক্ষণ যে পড়াইছি না, সব কিন্তু চলে গেছে। দেখো কিছুই এখন দাগানো নেই। তাহলে এখন তোমরা দয়া করে পিডিএফ করো না, ক্লাস ম্যাটেরিয়াল আমি দিতে পারবো না, জাস্ট আনসারগুলো আমি টিকসিনো দিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তো যেখানে ছিলাম পোল কোশ্চেনে ছিলাম, পোল কোশ্চেন থেকে আবার শুরু করি। তাহলে ওন যেই কথাটা বললাম না, জোর দিয়ে বোঝাচ্ছি, তারপরে বেরি দিয়েও বলতে পারি। যেরকম আমি এই জিনিসটা খুব বেশি চাই, তখন সেই বেরিটা হয়ে যাবে কি, মানে এমফাসাইজ করা আর কি। বেশি জোর দিয়ে বোঝানো হলে সেটা কি হয়ে যাবে? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বলতে পারি হোয়াট আ গেম, এরকম বলতে পারি হোয়াট আ গেম। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা কোনটা হচ্ছে? এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভটা কোনটা হচ্ছে? যে হোয়াট যেটা, এটা কিন্তু এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে। তার মানে এই যে রিলেটিভ প্রোনাউনগুলো যেগুলো দেখে আসছো, সেগুলো যখন এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে বসবে, এখন অপশনে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে অ্যাডজেক্টিভ দিবা, না হলে তো কী করবা? রিলেটিভ ইউজ করবা। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা করার পর এতদিন যত সমস্যা তোমাদের মধ্যে ছিল সেই সমস্যাগুলো এখন সমাধান হয়ে গেছে। এখন তোমাদের জন্য এই ক্যাটাগরির যত কোশ্চেনই ভর্তি পরীক্ষা আসুক না কেন, যে কোনো পরীক্ষা আসুক না কেন, ইজিলি উত্তর করা সহজ হবে। অ্যাডজেক্টিভ কোনটা, প্রোনাউন কোনটা, তোমরা সেটা সহজেই আইডেন্টিফাই করতে পারবা এবং সঠিকভাবে উত্তর করতে পারবা। এখন তোমাদের কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করা বাকি টপিকগুলোর উপর ক্লাস আসার। এখন এই ধৈর্যটা তোমরা কীভাবে ধরবা? আমাকে যদি বিশ্বাস না করো সমস্যা নাই, ধরে নাও আমি ক্লাস দিলাম না, তখন তোমাদের কি করণীয়? তোমাদের এখন থেকে করণীয় হচ্ছে এই ক্লাসটা করার পর এগ্রিকালচারের যে প্লেলিস্ট আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্লেলিস্ট আছে, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আলাদা 2টা ক্লাস আছে, এই ক্লাসগুলো করে ফেলা। তোমার 100% প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এখন একটা দিন বাকি আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এসব টেনশন করতে হবে না যে ক্লাস দেন। যেগুলো দিছি সেগুলো পিডিএফ কালেক্ট করে লাস্ট রিভিশন শুরু করে দাও। দেখা হবে নতুন ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।